এই বেদান্ত সারে ওই ব্রহ্মের ফলব্যাপ্যত্ব আর বৃত্তিব্যাপ্যত্ব এবং ফলব্যাপ্যত্ব এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এই ব্যাপারটা বৃত্তিব্যাপ্যত্ব এবং ফলব্যাপ্যত্ব কি সেটা আমি বলছি, কিন্তু তার আগে যে মূল শ্রুতিগুলো, আসলে ব্রহ্মকে মনের দ্বারা জানা যায় এমন শ্রুতি আছে, আবার তিনি অবাং মনস গোচর, মনের দ্বারা তাকে জানা যায় না এমন কথাও শ্রুতিতে আছে। তো এই ব্যাপারটা কি যেন পরস্পর বিরোধ মনে হয়, যে তাকে জানা যায় আবার তাকে জানা যায় না, এই ব্যাপারটা কি? তা এখন দুই রকম শ্রুতি আমরা পাবো। সেই স্বয়ং গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্রই এইখানে বেদান্ত সারে সেই কথা তুলেছেন, তুলে একটা সমাধান বলেছেন। কি বলছেন না, এবঞ্চ সতি মনসা এব মনসৈবানুদ্রষ্টব্যম ইয়ৎ মনসা ন মনুতে ইত্যনয়োঃ শ্রুত্যোঃ অবিরোধ বৃত্তিব্যাপ্যত্বাঙ্গীকারেণ ফলব্যাপ্যত্ব প্রতিষেধ প্রতিপাদনাৎ। এইটা বলেন। এর মানে কি না, এই যে এবঞ্চ সতি মানে এইরকম যে ব্যবস্থা করা হলো, যে ওই যে মহাবাক্যগুলোর বিচার, সেগুলো তো তার আগে করা হলো। তা এখন এরপরে বলা হচ্ছে যে তাতে তাই যদি হয়, তাহলে এই শাস্ত্রেই বলেছে, বৃহদারণ্যক উপনিষদেই আছে মনসৈ বানুদ্রষ্টব্যং নেহ না নাস্তি কিঞ্চনা ইত্যাদি। এখানে বলা হয়েছে যে মনের দ্বারাই তাকে জানতে হবে, দর্শন করতে হবে, অনুদ্রষ্টব্য জানতে হবে, দর্শন করতে হবে। আবার কেন উপনিষদে বলেছেন যৎ মনসা ন মনুতে, যাকে মনের দ্বারা জানা যায় না। তা এখন মানে লোকে তাকে জানতে পারে না, একবার মনের দ্বারা জানা যায়, একবার মনের দ্বারা জানা যায় না, এই বলা। তো এটার মধ্যে তো একটা বিরোধ আছে, তাই না? যে একই সঙ্গে মনের দ্বারা জানা যায়ও বলছি, আবার মনের দ্বারা জানা যায় নাও বলছি। এই দুটো একসঙ্গে কি করে হয়? যে কোনো একটা ঠিক হবে। তো বলছেন যে না, এই দুটো শ্রুতির কোনো বিরোধ নেই। কেন বিরোধ নেই? না, দুটোর দুরকম মানে। আপাতভাবে একটা মানে বলছেন, মনে হচ্ছে না একটাই, মানে দুটোর দুরকম মানে, তা তো ঠিকই। একটার দ্বারা বলছে মনকে মনের দ্বারা জানা যায়, একবার মনের দ্বারা জানা যায় না। এই যে মনের দ্বারা জানা যাওয়া ব্যাপারটা আসলে দুরকম। মনের দ্বারা জানা যাওয়া, এই মনের এইটাই হচ্ছে দুরকম, দুই ধরনের, দুটো এক না। কাজেই যেখানে বলা হচ্ছে মনের দ্বারা জানা যায়, সেখানে মনের দ্বারা জানা যাওয়াটা একটা বিষয়, একটা রকম। আর যেখানে বলা হচ্ছে মনের দ্বারা জানা যায় না, সেটা আরেক রকমভাবে তার নিষেধ করা হচ্ছে, যে এইভাবে তাকে জানা যায় না, এইভাবে জানা যায়। তাহলে আর কোনো বিরোধ থাকে না। কীরকম সেটা বলছেন, বৃত্তিব্যাপ্যত্বাঙ্গীকারেণ ফলব্যাপ্যত্ব প্রতিষেধ প্রতিপাদনাৎ। যেখানে মনসেই বানুদ্রষ্টব্যম বলছেন, মনের দ্বারাই তাকে জানা যায়, বলছি সেটা আসলে ব্রহ্মের বৃত্তিব্যাপ্যত্ব আছে, এইটা বলা হচ্ছে। মানে ওখানে যে মনের দ্বারা জানা যাওয়া, তার মানে সেটার মানে হচ্ছে বৃত্তিব্যাপ্যত্ব। আর যেখানে বলছেন যৎ মনসা ন মনুতে, যাকে মনের দ্বারা জানা যায় না, এইখানে যে জানা যাওয়া সেটাকে বলে ফলব্যাপ্যত্ব। তাহলে জানা যায় না, তার মানে ফলব্যাপ্যত্বের নিষেধ করা হচ্ছে। তার মানে মনসেই বানুদ্রষ্টব্যম, এখানে ব্রহ্ম বৃত্তিব্যাপ্য, এইটা বলা হচ্ছে। আর যেখানে বলা হচ্ছে যৎ মনসা ন মনুতে, সেখানে তাৎপর্য হচ্ছে ব্রহ্ম ফলব্যাপ্য নয়, তাকে জানা যায় না মানে ফলব্যাপ্য নয়। কাজে জানা যাওয়া ব্যাপারটা দুরকম, দুই জায়গায়। তাহলে তো আর কোনো মানে কোনো বিরোধ এর মধ্যে হয় না, তাই না? তার মানে ব্রহ্মের এক ধরনের জানা যাওয়াটা সিদ্ধ, কিন্তু আরেক ধরনের মানে ব্রহ্মের জ্ঞাত হওয়াটা একরকমভাবে সিদ্ধ, আবার আরেক রকমভাবে সেটা সিদ্ধ নয়। সেটা হতেই পারে, সেটা হতেই পারে।
আকাশে অনেক প্ল্যানেট আছে, তারা আছে, সেটাকে দূরবীন দিয়ে দেখা যায় এটাও বলতে পারেন, আবার দেখা যায় নাও বলতে পারেন, পারবেন না। সাধারণ দূরবীন দিয়ে দেখা যায় না, কোনো বিশেষ দূরবীন দিয়ে দেখা যায়। তো দূরবীন দিয়ে দেখা যায়ও বলা যেতে পারে, দূরবীন দিয়ে দেখা যায় নাও বলতে পারে। একদল সাধারণ দূরবীন দিয়ে দেখতে গেল আকাশের তারা, বলে না না আকাশের তারা দূরবীন দিয়ে দেখা যায় না। আরেকজন খুব সেরকম দূরবীন দিয়ে দেখলো, দেখে বলে হ্যাঁ দেখা যায়, বলছে দূরবীন দিয়ে দেখা যায়, তা বলে তাহলে তো বিরোধ হয়ে গেল, তাই না? সাধারণভাবে তাই মনে হবে যে যে কেউ একজন মিথ্যে কথা বলছে, তাই না? তারপরে একজন এসে রহস্যের উন্মোচন করলো যে না, দুজনের কথাই ঠিক, আসলে ওই ধরনের বিশেষ এক ধরনের দূরবীন দিয়ে দেখা যায়, আবার একটা বিশেষ ধরনের দিয়ে দেখা যায় না। এইটাই হচ্ছে গিয়ে কথা, তাই না? তার মানে তিনি অবাং মনস গোচর, এই যে আমাদের শাস্ত্রে বলেছে না। আবার তাকে মনের দ্বারাই জানা যাওয়ার কথা বলা হয়েছে, তাকে ধ্যান করবার কথা বলা হচ্ছে, কত কিছু বলা হয় আমাদের, তাই না? তাহলে ধ্যান করা তো মনের মাধ্যমেই হয়, তো মনের দ্বারা জানাই যায় না, যে তাকে আবার ধ্যান করার কথা কেন বলছেন? কাজেই এই জানা যাওয়া মানে জ্ঞাত হওয়া ব্যাপারটা দুই রকম। একটা হচ্ছে বৃত্তিব্যাপ্য আর একটা হচ্ছে ফলব্যাপ্য। মানে এইটা শুনেই একদম আমাদের মাথাটা গরম হবে। বৃত্তিব্যাপ্য এই ব্যাপারটা কী, তো খুব খটোমটো বিষয় হলো, আর ফলব্যাপ্য এই ব্যাপারটা একটা খটোমটো বিষয় হলো বটে, তাই না? হ্যাঁ, মানে শাস্ত্রীয় দৃষ্টিতে মানে সূক্ষ্মভাবে দেখলে পরে জিনিসগুলো অনেক কিছু প্রাথমিক জিনিস জানতে হয়, দার্শনিক জিনিস তবে হয়। কিন্তু এই ক্লাসে আমরা একটু সহজ করে ব্যাপারটা বুঝবো, শাস্ত্রীয় কথাই বলবো, অশাস্ত্রীয় কথা বলতে পারবো না, কিন্তু সেই কথাটাই একটু সহজ করে বলে নিচ্ছি। বৃত্তিব্যাপ্য ব্যাপারটা কি? দেখুন, আমাদের অদ্বৈত বেদান্ত মতে আমাদের জ্ঞান যে হয়, সেই জ্ঞানটা কীরকম হয় এটা আগেও অনেকবার বলা হয়েছে। আপনার এইটুকু সাধারণ জ্ঞান আপনাদের আছে, আপনারা যারা বেদান্তের ক্লাস করছেন, আমারই করুন বা অন্য কারো, তারা এটা জানেন। এক হচ্ছে ব্রহ্মই সত্য, আর তো কিছু না। এই যে জীব, তারপরে ঈশ্বর, এই যে মন, এগুলো সমস্ত কিছু যা কিছু সবই কিন্তু কাল্পনিক, অজ্ঞানের দ্বারা কল্পিত। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, এসব বলেছেন না, আমি শ্রোত্র নই, ইন্দ্রিয় নই, কিচ্ছু নই, এগুলোর বাইরে। আসলে এগুলো এক্সিস্ট করে না পারমার্থিক দৃষ্টিতে, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে সেগুলো আছে। এই অন্তঃকরণ বলে যে একটা জিনিস আছে, সেটা একটা দর্পণের মতো। আমাদের জ্ঞান কিভাবে হয়? এই অন্তঃকরণটা একটা দর্পণের মতো, তাই না? এই একটা দর্পণ, আয়না দেওয়া আছে। এই আয়নাতে আপনি অনেক কিছু দেখতে পারেন, তাই না? একটা কুকুরও দেখতে পারেন, বিড়াল দেখতে পারেন, মানুষের মুখ দেখতে পারেন, সব কিছু দেখতে পারেন। ওই একটাই আয়নাতে দেখতে পারেন, তাই না? সেই আয়নাতে যদি মানুষের মুখের বিম্ব পড়ে, তাকে মানুষ দেখবেন। যদি একটা ছাগলের মুখ পড়ে, তাহলে সেটাই দেখবেন। একটা চাঁদের ছবি যদি পড়ে, সেটা দেখবেন। কি হয়? ওই যে দর্পণটা, ওই দর্পণটা তো মুখ হয়ে যায় না, বাইরে যে একটা মুখ আছে, তার একটা বিম্ব ওই দর্পণে পড়ে, তাই না? ওই দর্পণটা সেই যে আসল যে মুখ, তার আকারের দ্বারা ওটা আকারিত হয়, তখনই আপনি বলছেন দেখুন ওটা মুখ, তাই না? যখনই একটা ফুলের ছবি ওখানটায় পড়ে, তখন আয়নাটাকে দেখে মনে হবে এটা ফুল। কেন না? ওই ফুলের আকারটার দ্বারা আকারিত, ওটা ফুল নয়, বাইরে একটা ফুল আছে, তার বিম্ব ওখানে পড়লো, তার দ্বারা ওইটা আকারিত হয়ে গেল। তো অন্তঃকরণটা ওই ধরনের একটা মানে দর্পণের মতো। এই যে এই অন্তঃকরণের আপনার যখন যা জ্ঞান হয়, বুঝতে পারছেন? একটা ঘটের জ্ঞান হলো, কি একটা আপনি একটা পদ্ম দেখলেন, কি একটা সূর্য দেখলেন, চন্দ্র দেখলেন, এটা আর কিছুই নয়, আপনার বাইরের অনেক প্রক্রিয়া আছে, সায়েন্টিফিক প্রক্রিয়া আছে, তার সঙ্গে কোনো বিরোধ নেই, সেসব হোক না, চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ সব হলো,
কিন্তু আলটিমেটলি কি হয়, আপনার এই অন্তঃকরণটা যখন আপনার সূর্য দেখছেন, অন্তঃকরণটা সূর্য, ওই দর্পণের মতো সূর্যের আকারের দ্বারা আকারিত হলো। যখন আপনি চাঁদ দেখছেন তখন এই অন্তঃকরণটা চাঁদের আকারের দ্বারা আকারিত হলো, সেই জন্যেই আপনি চাঁদ দেখছেন। না হলে শত ইন্দ্রিয়ের দ্বারা সন্নিকর্ষ হলেও হবে না। কার হয় না? যাদের মেমোরি লস করে বা একটু পাগল টাগল হয়ে যায়, তারা চাঁদের দিকে তাকিয়ে থাকলেও ফ্যাল করে তাকিয়ে থাকে। মেডিকেল সায়েন্সে কি বলে? এর সব কাজ করছে না। আসলে সেসব কাজ করছে না ঠিকই, ওই অন্তঃকরণটা ওই আকারের দ্বারা আকারিত হচ্ছে না, সেই জন্যে জ্ঞানটা হবে। কেন হলো না সেটার কারণ তো সায়েন্স দিচ্ছে, সেটা তো ঠিকই আছে, কিন্তু আলটিমেটলি আপনার এই তো বলবেন ওর মন টন ভালো কাজ করছে না, ওই জন্য ও কিছু সামনের দিকে তাকিয়ে আছে, চিনতে পারছে না, বা কিছু ইন্দ্রিয়ের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। আমাদেরও হয়, সুস্থ অবস্থাতেই হয়, তাই না? আসলে ওই অন্তঃকরণটা ওই আকারের দ্বারা আকারিত না হলে আপনার জ্ঞান হবে না, তাই না? এইসব আছে না যোগীদের কথা, তিনি ফ্যাল করে তাকিয়ে আছে। সেই হোমা পাখির কথা বলেছেন, হোমা পাখি ডিমে তা দিচ্ছে, বা তার ওখানে সে তাকিয়ে আছে ফ্যাল করে, তার সামনে অনেক কিছু হচ্ছে কিন্তু তার মনটা ওদিকে সেই সব কিছু দেখছে না, তাই না? যিনি একজন সমাধিস্থ হয়েছেন, চেয়েও সমাধিস্থ হওয়া যায়, তিনি তাকিয়ে আছেন অন্য কথায় ভাবে বিভোর, সামনে দিয়ে বরযাত্রী চলে গেল, তিনি কিছু দেখলেন না। মানেটা কি? তার যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণটা অন্য আকারে আকারিত হয়ে আছে, ওইগুলোর ছায়া তার আকারটাতে, সেই অন্তঃকরণটা সেই আকারের দ্বারা আকারিত হচ্ছে না। এইটা রোগের লক্ষণ, এটা ভালো, কিন্তু রোগীদেরও এই একই জিনিস হয়, অন্তঃকরণটা ওই আকারের দ্বারা আকারিত হয় না। এই যে আপনার যখন কিছু জ্ঞান হচ্ছে, আচ্ছা জ্ঞানও আবার অনেক রকম হয়। দেখুন, কোনো একটা জিনিসকে আপনি বাইরে দেখছেন, মানে আই কন্ট্যাক্ট হচ্ছে, মানে বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা দেখছেন শুনছেন, সেটার জ্ঞান হয়। অনেক সময় বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান ট্যান হয় না, তাই না? বই পড়ছেন, একটা নভেল পড়ছে, তাই না? খুব ভালো কোনো একটা গল্প পড়ছেন, রবীন্দ্রনাথ বলুন, শরৎচন্দ্র বলুন, কিংবা শরদিন্দু অমনিবাস পড়ুন, ইতিহাসের ঘটনাগুলো শরদিন্দুবাবু এত সুন্দর করে লিখেছেন না, ওগুলো পড়লে মনে হবে যেন আপনার সামনেই সেই ঘটনাগুলো ঘটছে, এইখানেই যেন রাজপুত্র, এখানেই যেন প্রাসাদ, মনে হয় না? তো সেইটাতেও কিন্তু আপনার অন্তঃকরণটা তদাকারে আকারিত হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হচ্ছে না। মানে বই পড়ে সেই ঘটনাগুলো শুনে কাল্পনিকভাবে আমরা আমাদের যে জ্ঞান, এই জ্ঞান কতগুলো বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান হয়, কতগুলো জ্ঞান আমি নিজে, আমার কল্পনা যে করছি সেগুলো সব জ্ঞান হচ্ছে আমার। আপনি বসে বসে কল্পনা করছেন আমার এত বড় বাড়ি, এত কিছু, স্বপ্ন দেখছেন, সব ক্ষেত্রেই ওই অন্তঃকরণটা তদাকারে আকারিত হয় বলেই আপনি দেখুন, সেটা স্বাপ্নিক জ্ঞান হোক, আপনার কল্পনা হোক, বই পড়ে যে হচ্ছে সেটা বলুন, কিংবা বাহ্য প্রত্যক্ষ বা যা কিছু দেখছেন সেগুলোর দ্বারা, বা কেউ আপনাকে একটা কোনো কথা বলল, হ্যাঁ, একটা গল্প বলল, শুনলেন আপনি, সেটাকে দেখছেন না চোখে, কিন্তু ওইটাই আপনি মনের মধ্যে একটা তার আকার কল্পনা করলেন, সেখানেও বলুন ওই অন্তঃকরণটা তদাকারে আকারিত হতে হবে, আপনার জ্ঞানটা হচ্ছে, এইটা কিন্তু আবশ্যক। বুঝতে পেরেছেন? এই যে যার জ্ঞান আপনার হচ্ছে, সেই বস্তুর আকারের দ্বারা এই অন্তঃকরণটা আকারিত হলে কি হয়, সেই বস্তুর সম্বন্ধে আপনি আগে জানতেন না, মানে সেই বস্তুটা আছে কি না সেটা আপনি জানলেন না, সেটা আছে এটা জানলেন। এই যে এই আমাদের অন্তঃকরণের আকারের দ্বারা, মানে ওই বস্তুর আকারের দ্বারা এই যে অন্তঃকরণের আকারিত যে হলো, এইটাকেই বৃত্তি ব্যাপত্য বলে, সোজা কথা। বুঝতে পেরেছেন? অন্তঃকরণের ওই আকারের দ্বারা আকারিত হওয়ার নাম বৃত্তি। এই ব্যাপারটা তো আপনি বুঝতে পারলেন, এইবার শুধু তার একটা নাম বলে নিন, এটাকে বলে বৃত্তি। যে বস্তুর আপনার জ্ঞান হচ্ছে, সেই বস্তুর আকারের দ্বারা অন্তঃকরণের যে আকারিত হওয়া, সেটাই হচ্ছে বৃত্তি। এবং
যে বিষয়ের আকারের দ্বারা অন্তঃকরণটা আকারিত হচ্ছে সেই বস্তুটা এই বৃত্তির দ্বারা ব্যাপ্য হচ্ছে, এইটাকেই বলে বৃত্তি ব্যাপ্যত্ব। বুঝতে পেরেছেন তো? এইটাকেই বলে বৃত্তি ব্যাপ্যত্ব, এইটাকে বলে বৃত্তি ব্যাপ্যত্ব। তো এই বৃত্তি ব্যাপ্যত্ব সব জ্ঞানের ক্ষেত্রে প্রথমে দরকার হয়, এই বৃত্তি ব্যাপ্যত্ব। তো এই বৃত্তি ব্যাপ্যত্বের ফল হচ্ছে কি? এই বৃত্তি ব্যাপ্যত্বের দ্বারা কি হয় না, প্রথমে সেই বস্তুটার সম্বন্ধে, যে বস্তুটা আছে কিনা বা ছিল কিনা সেই অজ্ঞানটা শুধু দূর হয়। বুঝতে পেরেছেন তো? অজ্ঞানটা দূর হয়। তারপরে সেই বস্তুটা যখন জ্ঞাত হয়, মানে সেই বস্তুর যে বস্তুটা আমি জেনেছি, জ্ঞাত হলো, সেইটা কিভাবে হয় সেইটা আপনাকে দেখতে হবে। দেখুন, দুখানা জিনিস হয়। একটা, ধরুন কোনো একটা বস্তু আছে, অন্ধকারে আছে, আপনি একটা টর্চ জানলেন কিংবা একটা প্রদীপ আনলেন। আনলে কি হলো? ওই প্রদীপ বা টর্চটা প্রথমে এই ঘট বা যে বস্তুটা ওখানে আছে, একটা আলমিরা আছে হয়তো, সেটাই অন্ধকারের দ্বারা আচ্ছন্ন ছিল। অন্ধকারটা একটা আবরণের মতো ছিল। এই লাইটটা কি করলো? ওই আবরণটাকে, প্রথম কাজ হচ্ছে আবরণটাকে সরা, অন্ধকারটা নষ্ট হলো। তারপরের কাজটা হচ্ছে ওই ঘরটাকে প্রকাশিত করা। ওই যে ঘরটা প্রকাশিত হলো, তার মানে ঘরটা ওই প্রকাশিত হলো, তার মানে ওইটা ওই প্রকাশরূপ ফলবিশিষ্ট হলো ঘরটা, মানে ঘরটার প্রকাশরূপ ফল হলো, তার মানে ফলব্যাপ্যত্ব ঘরটার হলো। বুঝতে পারলেন ব্যাপারটা? ঠিক সেই রকমই এখানেও কি হয়, যখন অন্তঃকরণটা মানে সেই বস্তুর আকারের দ্বারা আকারিত হয়, সেখানে দুখানা জিনিস ঘটে। বুঝতে পেরেছেন? কি ঘটে না, ওই অন্তঃকরণটা যখন ওই বস্তুর আকারের দ্বারা আকারিত হয়, তখন ধরুন আমি একটা সামনে কোনো একটা ঘট দেখছি, চক্ষুরিন্দ্রিয়ের সঙ্গে তার সন্নিকর্ষ হলো, হওয়ার পরে আমার অন্তঃকরণটা তার আকারের দ্বারা আকারিত হলো। তার মানে এই ঘট বিষয়ক যে ঘটটা যে আমি জানছিলাম না এতক্ষণ, ঘট বিষয়ক অজ্ঞানটা দূর হলো। তার মানে ঘটটা বৃত্তিব্যাপ্য হলো। এরপরে বেদান্তের মতে ওই ঘটটার, কিন্তু ওটার শুধু ঘটের অজ্ঞানটা দূর হলো, কিন্তু ঘটটা প্রকাশিত হবে কি করে? এর পরের স্টেপ আছে একটা। এই যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণটা ওই যে ঘটটা যে প্রকাশিত হবে, ঘটটা তো জড়, ঘটের কোনো নিজস্ব প্রকাশ নেই, স্বয়ং প্রকাশ নয়, তাই না? স্বয়ং প্রকাশ নয়। এটার উদাহরণ আপনারা অনেকবার দেখেছেন, যেমন মেঘের দ্বারা সূর্য আচ্ছাদিত আছে, তাই না? তো আপনি মেঘটা যেই সরে গেল, সূর্যের আচ্ছাদন ঠিক হয় না, আপনার দৃষ্টির আচ্ছাদন হলো, তাই না? বা ধরুন একটা অন্য কথা আমি বলছি, ধরুন একটা ভেতরে একটা আলো জ্বলছে, সামনে একটা লোহার দরজা দেয়া আছে, আপনি দরজাটা যেই সরালেন, আবরণটা চলে গেল, কিন্তু ওই ভেতরে যে একটা আলো জ্বলছে সেটাকে দেখার জন্য আর টর্চের দরকার হয় না। কিন্তু ধরুন একটা ভেতরে একটা ঘট আছে, আলো না, কোনো প্রদীপ না, একটা ঘট আছে, আবার লোহার শাটার টানা আছে, সেখানে আপনাকে দুখানা কাজ করতে হবে। কি কাজ? শাটারটা খুলতে হবে, আবরণটাকে খুলতে হবে, তাহলেও আপনি ঘট দেখতে পাবেন না, কারণ ঘটের নিজস্ব কোনো আলো নেই, সে স্বয়ং প্রকাশ নয়।
তখন আপনার একটাকে টর্চ মারতে হবে, টর্চ দিতে হবে, জ্বালতে হবে। তখন আপনি ওই আলোটা, টর্চের আলোটা ওর মধ্যে পড়লে পরে আপনি ঘরটাকে দেখতে পাবেন। আসলে আমরা আলোটাকেই, ঘরটার উপরে আলোটা পড়লে, আলোটার সঙ্গে কানেকশন হলে তখন ঘরটা আপনার কাছে প্রকটিত হয়। দুখানা জিনিস ঘটে। ওই যে ঘরটা আপনার জ্ঞাত হলো তখন, সেইটাকেই বলে ফলব্যাপত্য। বুঝতে পারলেন ব্যাপারটা? এইটাকেই বলে ফলব্যাপত্য। এইরকম এই আমাদের চক্ষুরিন্দ্রের দ্বারা যখন আপনি ঘট একটা দেখবেন, এই অদ্বৈত বেদান্তেরা এরকম ব্যাখ্যা করছেন যে সেখানে আসলে যখন আপনার অন্তঃকরণটা সেই ঘটের আকারের দ্বারা আকারিত হলো, ঘটের আকারের দ্বারা আকারিত হলে ঘট বলে যে কিছু একটা আছে, ঘট বিষয়ক যে অজ্ঞান, ঘটটা নেই বলে যে একটা জানা ছিল, সেইটা দূর হলো। বুঝতে পেরেছেন? এবারে ঘটটার জ্ঞান হতে হবে কী করে? ওখানে তো একটা টর্চ দিতে হবে, ফেলতে হবে। ঘটটা তো জড়ো। কি হয়, আমাদের যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণের মধ্যে চৈতন্যের আভাস আছে। কারণ অন্তঃকরণটা কি বলুন তো, ওটাও তো সেই ব্রহ্মে অধ্যস্ত না, ব্রহ্মে অধ্যস্ত ওটাও। কাজেই এই অন্তঃকরণটাও তো ব্রহ্মে অধ্যস্ত, বা ওই চৈতন্য যেটা মূল চৈতন্য, তার একটা বিম্ব এই অন্তঃকরণের মধ্যে আছে, চৈতন্যের আভাস সেইটাই অন্তঃকরণের মধ্যে আছে। বুঝতে পেরেছেন তো? সেই ফোকাসটা আবার গিয়ে ওই ঘরটার মধ্যে পড়ে, সেই জন্যে ঘরটা আমার জ্ঞানের বিষয় হয়। এটাকে বলে ফলব্যাপত্য। বুঝতে পেরেছেন? ফলব্যাপত্য হয়। এখন ব্রহ্মের ক্ষেত্রে কি হয়? ব্রহ্মের ক্ষেত্রে যখন আপনি শাস্ত্র থেকে শুনলেন, আচ্ছা জ্ঞান যে সবসময় আই কন্ট্যাক্ট, বা বলেছি না জ্ঞান অনেক রকম হয়, শুধুই খালি যে আমি উদাহরণ দিলাম, সব রকম উদাহরণ দিয়েছি। একটা বাহ্যে কোনো বস্তু আছে, আপনি কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখছেন, এইগুলো ছাড়াও জ্ঞান হয়। এই যে বই পড়ে জ্ঞান হয়, সেখানে তো কোনো আই কন্ট্যাক্ট কিছু নেই, কিন্তু সেখানেও অন্তঃকরণ তদাকারে আকারিত হয়। বুঝতে পেরেছেন তো? শুনলেন কারো কথা, কারো সম্বন্ধে শুনলেন, তাই না? অনেক সময় আমরা বলি না, কোনো লোকের আপনার কথা অনেক শুনেছি, আপনাকে আমি চিনি কিন্তু কোনোদিন দেখিনি। রে চেনেন অথচ দেখেননি, মানে আপনার সম্বন্ধে জানি কিন্তু আপনাকেই প্রথম দেখলাম। তাহলে আপনাকে আমি জানি মানে আপনার সম্বন্ধে আমার অজ্ঞান নেই, অজ্ঞানটা দূর হয়েছিল, কিন্তু আপনি ফলব্যাপ্ত হননি আর কি, সোজা কথা। মানে আপনাকে আমি, মানে ফলব্যাপ্ত হওয়া মানে সোজা কথা, এই বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা কোনো বস্তু যখন আমাদের জ্ঞানের বিষয় হয়, সেটাই হচ্ছে ফলব্যাপ্য, সোজা কথা। আর সেইটা ওই যখন আপনি কোনো কিছুর সম্বন্ধে কারো কারো শুনছেন, কিছু জানছেন, এসব হচ্ছে, তার সম্বন্ধে একটা আপনার জ্ঞান আছে, মানে তার অজ্ঞানটা চলে গেছে, আপনি ওই বস্তুটা আছে আপনি জানেন। এই যে অন্তঃকরণের তদাকারের দ্বারা আকারিত হওয়া, এইটাকে বলে বৃত্তিব্যাপত্য। বুঝতে পারলেন? এইবারে আপনি এই ধরুন ব্রহ্মর সম্বন্ধে আমাদের শাস্ত্রে আছে, তাই না? ব্রহ্ম এই নেতি নেতি করে জানা যায়, বা যাই হোক, ব্রহ্ম বলে কিছু একটা আছে এবং তার স্বরূপ প্রকাশ করা যায় না, কিন্তু নেতি নেতি করে, নেতি নেত্যাত্মা গৃহ নাহি গৃহতে, আমাদের বৃহদারণ্যক উপনিষদে আছে। এই যে আত্মা সম্বন্ধে আপনি জানলেন, তাই না? আপনি মানে জানলেন, তার মানে আপনার ওই যে শরদিন্দু অমনিবাস পড়লে পরে সেই সমস্ত আপনি কিচ্ছুই চোখে দেখেননি, কিন্তু সেইগুলোর সম্বন্ধে আপনার যে জ্ঞান হলো, কিংবা হিস্ট্রির বই বা কিছু পড়ে যে আপনার এই যে সেই অজ্ঞানটাকে দূর হলো, ব্রহ্ম বলে কিছু আছে সেইটুকু আপনি জানলেন। এইটা হচ্ছে ব্রহ্মের বৃত্তিব্যাপত্য। তাহলে ব্রহ্ম বলে কিছু নেই, এই জ্ঞানটা যে আপনার ছিল সেইটা গেল। কালিকাজি সেই যে মনসই বানুদ্রষ্টব্যম যে বলেছে না, যে মন দিয়ে ব্রহ্মকে জানতে হবে, এই জানার কথা বলেছেন। কাজেই ব্রহ্ম নেই বা কিচ্ছু নেই, এই যে বিরোধীরা চারবাক ইত্যাদিরা যেসব বলেন, সেইগুলোকে, সেই যুক্তিগুলোকে খণ্ডন করে শ্রবণ মননাদির দ্বারা ব্রহ্ম যে আছে সেই সম্বন্ধে যে আপনি জানলেন, আপনার অন্তঃকরণটা তদাকারে আকারিত হলো, এর দ্বারা কি হলো? ব্রহ্ম আছে এই বিষয়ে যে অজ্ঞান ছিল, সেই অজ্ঞানটা দূর হলো।
তাহলে এই যে অন্তঃকরণের মানে যে ব্রহ্মাকারে আকারিত হওয়া, তাই না? বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা কিছু দেখছেন না, কিন্তু এই শুনলেন ব্রহ্ম সম্বন্ধে, শ্রবণ করলেন, মনন করলেন, এই যে ব্রহ্মর আকারের দ্বারা অন্তঃকরণটা আকারিত হলো, এইটাকেই ব্রহ্মের বৃত্তি ব্যাপত্য বলছে। এবং তার রেজাল্ট হচ্ছে কি না, এই ব্রহ্ম বিষয়ক অজ্ঞান ও নিবৃত্তি, ব্রহ্ম বলে কিছু নেই এই ধারণাটা গেল, এইটুকু হলো। কিন্তু ওই জন্যই ওটাকেই বলেছেন মনসৈব আনুদ্রষ্টব্য, মন দিয়ে জানতে হবে। মন দিয়ে জানতে হবে মানে এই শাস্ত্র থেকে শ্রবণ করে এবং মনন করে জানতে হবে। মনসৈ আনুদ্রষ্টব্যং মানে মন দিয়ে তাকে জানা যায়, জানতে হবে। এবং জানতে হওয়া মানে তদ্বিষয়ক এই অজ্ঞানটা শুধু চলে যাবে, এইটার কথাই শুধু বলা হয়েছে। কিন্তু ব্রহ্মের ফলব্যাপত্য নেই বলে, আচ্ছা ঠিক আছে, সেটা তো জানলাম, তারপর একবার চোখ দিয়ে ব্রহ্মকে দেখি, না, সেইটা মন দিয়ে হবে না। কেন হবে না? সেটা ঘটাদি বস্তুর ক্ষেত্রে হয়, কারণ ওগুলো স্বয়ং প্রকাশ নয়, তার প্রকাশের জন্য অন্য আলোর দরকার। যেমন এই ঘরটাকে দেখার জন্য একটা টর্চ দরকার, সেরকম এই ঘটাদি বস্তুর প্রকাশের জন্য কি হয়, অন্তঃকরণে যে চিদাভাস, চৈতন্যের আভাস থাকে, সেইটার উপরে পড়ে, তখন আমি সেটাকে দেখতে পাই। কিন্তু যে স্বয়ং প্রকাশ, তাকে দেখবার জন্য তো আর কিছু দরকার হয় না। ওই যে বললাম, একটা উদাহরণ দিলাম, একটা ঘরের লোহার ঢাকানা আছে, তার ভেতরে একটা ঘট রাখা আছে অন্ধকার, সেখানে শুধু খালি আপনি ওই দরজাটা সরালে ঘট দেখতে পাবেন না, হ্যাঁ, কিন্তু ভেতরে একটা প্রদীপ জ্বলছে, শুধু বাইরে একটা ইয়ে ছিল, মানে লোহার ইয়ে দিয়ে আটকানো ছিল, গেট দিয়ে, সেইটা লোহার গেটটা সরালেন, এইটুকুই যথেষ্ট। ভেতরের ওটা কিন্তু স্বয়ং প্রকাশ, ওটার জন্য আবার আপনার কিছু দরকার নেই, ওই অজ্ঞানটা চলে গেল। কিন্তু এই ব্রহ্মর যে ফলব্যাপত্য, সেইটা নেই, সেটাকে সেখানে আর মনটন সেইখানে ওইগুলো মনসান মনুতে, ওই যে বলেছে মন দিয়ে তাকে জানা যায় না, সেটা ওই ফলব্যাপত্য নিষেধ করবার জন্য বলা হয়েছে। তার কারণ হচ্ছে মনটন তখন থাকে না। তো ব্রহ্মজ্ঞান হওয়া মানে কি, জীব সে স্বয়ং জীবেরই ব্রহ্মজ্ঞান হয়, ঘটপটের ব্রহ্মজ্ঞান হয় না, জড়বস্তুর ব্রহ্মজ্ঞান হয় না, জীবের ব্রহ্মজ্ঞান হয়। সেটা একদম প্রথম দিন থেকেই বলেছেন, ব্রহ্মজ্ঞানটা কোনো প্রাপ্তব্য বস্তু নয়, ওটা আগে থেকেই আছে। ব্রহ্ম মানে ব্রহ্ম নিজেই জ্ঞানস্বরূপ, আপনি ব্রহ্মস্বরূপ। এই অজ্ঞানটা শুধু চলে যাবে, যেই অজ্ঞানটা চলে যাবে, আপনারা নতুন করে কিছু জ্ঞান ট্যান হবে না, মানে আর নতুন করে কিছু জ্ঞান না হওয়া, এই অবস্থা। আপনি জ্ঞানস্বরূপ হয়ে আছেন, মানে আপনার এই যে জীব, আমি অমুক ভট্টাচার্য, তমুক মজুমদার, এই সব ভাবনাগুলো চলে গিয়ে শুধু ব্রহ্মই থাকবে, মানে আমি এই ভাবটাই আর থাকবে না, শুধু ব্রহ্মই তো আছে এখানে। তখন আছে না কক্কং পশ্যেত কক্কং জিঘ্রেত, এই যখন অবস্থা হবে, কে কাকে দেখবে, কে কাকে জানবে, মানে জ্ঞাতা বলে তো আলাদা কিছু থাকবেই না, সেই স্বয়ং প্রকাশ। আমার আবরণে আচ্ছাদন আছে বলে আমি ভাবছি, আমি তুমি এসব ভাবছি। যেই ওইটা সরে যাবে, তখন আর ইন্দ্রিয়ের দ্বারা কে কাকে, ইন্দ্রিয় টিন্দ্রিয় কিছু থাকবেই না, তো তখন আর আপনি ব্রহ্ম স্বয়ং প্রকাশ। সেই জন্যে ব্রহ্মের ফলব্যাপত্য নেই। বুঝতে পারলেন এই জিনিসটা? এই কথাটাই আমি সোজা বাংলায় বললাম, এটাই শাস্ত্রে আছে, ওইটাই এখানে শাস্ত্রীয় ভাষায় যেটা বলা রয়েছে, সেটাই আমি সাধারণ বাংলাতে বললাম। বুঝতে পেরেছেন? এই কথাটাই এখানে বলেছেন। এবারে এইগুলো একটু পড়বো, তাহলে দেখবেন আপনি বুঝতে সুবিধে হবে ওই জিনিসগুলো। কি বলছেন এরপরে? বলছেন যে ইত্যানয় শ্রুত্যোর অবিরোধ বৃত্তিব্যাপত্বাঙ্গীকারেণ ফলব্যাপত্য প্রতিষেধ প্রতিপাদনাৎ। এর দ্বারা বৃত্তিব্যাপত্য স্বীকার করা হয়েছে, ফলব্যাপত্যের প্রতিষেধ করা হয়েছে। তদুক্তম পঞ্চদশী থেকে বলছেন, ফলব্যাপত্বমেবাস্য শাস্ত্রকৃদ্ভির নিবারিতম। শাস্ত্রকাররা এই মনসান মনুতে এগুলোর দ্বারা ফলব্যাপত্যের নিষেধই করেছেন। ব্রহ্মণ্যজ্ঞান নাশায় বৃত্তিব্যাপ্তির অপেক্ষিতা, কিন্তু বৃত্তিব্যাপ্তি অপেক্ষিতা। ব্রহ্মের বৃত্তিব্যাপত্য আছে কেন না, ব্রহ্মণ্যজ্ঞান নাশায়, ব্রহ্মণী অজ্ঞান নাশায়, ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, ব্রহ্ম বলে কিছু নেই,
এই অজ্ঞান, তবে এই অজ্ঞান মানে আত্যন্তিক অজ্ঞান নয়, কিন্তু সাধারণভাবে ব্রহ্ম বলে কিছু নেই এই যে আমরা বলি সেইটার নাশ। আত্যন্তিক অজ্ঞান নাশ কিন্তু ব্রহ্মজ্ঞান হলেই হবে, এই বৃত্তি ব্যাপত্যের দ্বারা হবে না, আসল অজ্ঞান নাশ হবে না। আপনি শাস্ত্র থেকে শুনলেন ব্রহ্ম বলে কিছু আছে, বলে ওই তো আমি ব্রহ্ম বলে নেই, ও জানে আমি জানলাম ব্রহ্ম বলে আছে, এইটা কি ঠিকঠাক অজ্ঞান নাশ হলো না, কারণ এটার দ্বারা আপনার বোধেবোধ তো কিছু হলো না, শুধু আর 5টা লোক ভ্রম করে ভাবছিল যে ব্রহ্ম বলে কিছু নেই, আপনি শুধু সেটা জানলেন, কিন্তু এটা পরোক্ষানুভূতি, অপরোক্ষানুভূতি নয় এটা। কাজেই পরোক্ষানুভূতি যতক্ষণ আছে অজ্ঞান আছে, কিন্তু ব্রহ্ম বলে কিছু নেই এই যে সাধারণ অজ্ঞান ছিল সেই অজ্ঞানটা চলে গেল। পুরোপুরি অজ্ঞানের দ্বারা চলে যাবে না, তাহলে তো আমাদের আর অভ্যাস টভ্যাস কিছু করার দরকার নেই। কোনো একটা ভালো পণ্ডিতের কাছে যাবো, কি বলে আপনাকে বেদান্তটা বুঝিয়ে দিন তো, ব্যাস আপনার কাছে মুখে শুনে নিলেই আমার অজ্ঞান চলে যাবে, আমি মুক্ত হয়ে যাব, তা তো নয়। তো এই যে ব্রহ্মণী অজ্ঞান নাশায়, মানে পরোক্ষ অনুভূতির মাধ্যমেই অজ্ঞান নাশ, মানে এই যে ব্রহ্ম বলে কিছু নেই এই ধারণাটা, সেটার নাশ। তার জন্য বৃত্তি ব্যাপ্তির অপেক্ষিতা, সেই জন্য বৃত্তি ব্যাপ্তি দরকার। স্বয়ং প্রকাশমানত্বাৎ নাভাস উপযুজ্যতে, কিন্তু তার যে ফলব্যাপ্যত্বটা কিন্তু হবে না। কেন না? স্বয়ং প্রকাশমানত্বাৎ, তিনি স্বয়ং প্রকাশিত। ফলব্যাপ্যত্ব হতে গেলে কি হবে, যে অন্য কোনো একটা প্রকাশ তার উপরে পড়বে, তারপরে তিনি জ্ঞানের বিষয় হবেন, এই জিনিসটা ব্রহ্মতে হবে না। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে, এইটা তার হবে না। তো এইটার কথাই বলেছেন ওই সুবোধনী টিকাতে। ওখানে তো শুধু মনসেই মানদ্রষ্টব্যম বলেছেন, ওখানে উনি আরও কিছু শ্রুতির কথাও তুলেছেন। মানে ওখানে একটা বৃত্তিব্যাপত্যের উদাহরণ, মানে সমর্থক শ্রুতির কথা বলেছেন সদানন্দ যোগীন্দ্র, আর একটা ফলব্যাপত্যের নিষেধের শ্রুতি করেছেন। কিন্তু এখানে উনি অনেক শ্রুতি তুলে দিয়েছেন। মনসেই বানুদ্রষ্টব্যম যেমন আছে, মনসেই বেদম আপ্তব্যম দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি, কঠোপনিষদে আছে। মনসেই বেদম আপ্তব্যম কঠোপনিষদে আছে। এখানে যেমন মনসেই বানুদ্রষ্টব্যম বৃহদারণ্যক উপনিষদ থেকে সদানন্দ যোগীন্দ্র কোট করেছেন, সুবোধিনী টিকাকার ওই রকমই আরও অনেক শ্রুতি কোট করেছেন। তাও উনি সব তো করেননি, কিছু কিছু করেছেন। তার মানে বেদে অনেক জায়গাতে এই শ্রুতিতে ব্রহ্মের যে বৃত্তিব্যাপত্য তার সমর্থক শ্রুতি অনেক আছে। এইগুলো বলেছেন যে মনসেই বেদম আপ্তব্যম কঠোপনি, প্রায় সেম কথা, যে মনের দ্বারাই তাকে পেতে হবে, জানতে হবে। দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবি, যারা সূক্ষ্মদর্শী তারা সূক্ষ্ম বুদ্ধির দ্বারা তাকে জানতে পারে। সূক্ষ্ম বুদ্ধি মানেই মনন, মনন করে সূক্ষ্মভাবে বিচার করে তাকে জানতে পারে। এই সমস্ত বলেছেন। আবার এর উল্টো কথাও আমাদের গীতা থেকেও বলেছেন। শ্রুতির কথাও যেমন আছে, গীতাতেও আছে। তে বুদ্ধি যোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সত্যং ভব, গীতাতে বলেছেন যে আমার মচ্চিত্ত হ, আমাকে চিন্তা, তার মানে আমি মানে জ্ঞাত হতে পারি চিত্তের মাধ্যমে। এইগুলো আসলে বৃত্তি ব্যাপত্যের কথা বলেছেন, এই হচ্ছে গিয়ে কথা। আবার ফলব্যাপত্যের নিষেধক ওখানে যেমন আছে মনসান যৎ মনসান মনুতে, ওটাও কেন উপনিষদ থেকে সদানন্দ যোগীন্দ্র কোট করেছেন। এখানে আমাদের এই সুবোধিনীকার সেখানে আরও অনেক শ্রুতি কোট করেছেন। জন মনসান মনুতে তো বলেছেন তৈত্তরীয় উপনিষদে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, এটা বিখ্যাত, অনেকেই জানি আমরা, তৈত্তরীয় উপনিষদে সেটা আছে ইত্যাদি। তো এই সমস্ত ব্রহ্মের যে ফলব্যাপত্যের প্রতিষেধক যে শ্রুতি, সেগুলো অনেক কিছু আছে। তো এইটাকেই খুব সুন্দর করে সুবোধিনীকার ওই যে কথাগুলো আমি বলেছি, সেইগুলো আসলে এইখানে সুবোধিনীতে খুব সুন্দর করে বলেছেন যে আসলে বৃত্তিব্যাপ্তির দ্বারা কি হয়, আবরণও ভঙ্গ হয়। একটা আবরণ থাকে, সেইটা শুধু বৃত্তিব্যাপ্তির দ্বারা কেটে যায়। ওটা কিন্তু দরকার ব্রহ্মের ক্ষেত্রেও, ব্রহ্ম উপাসক সাধক তাদের জন্য ওইটা প্রথম দরকার, আবরণ ভঙ্গ। যে ব্রহ্ম বলে যে কিছু আছে, কিছু নেই বলে যে উড়িয়ে দিচ্ছেন শূন্যবাদী বৌদ্ধরা, চারবাকরা, যে কিছুই নেই, বা অন্যরাও
যারা স্বীকার করেছেন তাও ব্রহ্ম বলে কিছু স্বীকার করছেন না। সেই অজ্ঞানটা দূর করবার জন্য আমাদের মনন দরকার, শ্রবণ দরকার, এগুলো দরকার, এই বৃত্তি ব্যাপত্যটা দরকার। সেই জন্যই এখানে বলেছেন যে অন্তঃকরণ বৃত্তি, মানে বলছেন আবরণ নিবৃত্ত্যর্থম অজ্ঞানাবচ্ছিন্নম চৈতন্যম ব্যাপ্নোতি ইতি এতদ বৃত্তি ব্যাপত্যম অঙ্গীক্রিয়তে। এই অন্তঃকরণ বৃত্তিটা কি করে না, না আবরণ নিবৃত্ত্যর্থম, আবরণটাকে, ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, ব্রহ্ম বলে কিছু নেই, সেই আবরণ নিবৃত্তির জন্য এই চৈতন্যকে, ব্রহ্ম তো চৈতন্য, তাকে ব্যাপ্ত করে। তার চৈতন্যটা, ব্রহ্ম চৈতন্যটা সেই জ্ঞানের বিষয়ীভূত হয়, তার মানে অন্তঃকরণটা তদাকার আকারিত হয়। বলে এতদ বৃত্তি ব্যাপত্যম, মানে এটাকেই বৃত্তি ব্যাপত্য বলে। তারপরে বলেছেন যে এর দ্বারা কি হয়, আবরণ ভঙ্গ হয়। এর পরের স্টেজটা কি না, আবরণ ভঙ্গানন্তরম স্বয়ং প্রকাশমানম চৈতন্যম ফলচৈতন্যম ইতি উচ্যতে তস্মিন ফলচৈতন্যে নিষ্কলঙ্কে চিত্তবৃত্তি ন ব্যাপ্নোতি। যেই আবরণটা, ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে শুধু আবরণটা শুধু চলে যায় এইভাবে, কিন্তু তারপরেই স্বয়ং প্রকাশমানম চৈতন্য, যেমন এই যে লোহার গেটটা আপনি সরিয়ে দিলেন, ওইটুকুই, ভেতরে আর প্রদীপ আছে, ওটাকে দেখার জন্য আর কিছু আপনাকে করতে হবে না, ওইটা সরালেই আপনি এমনি এমনি ওটা বিষয় হয়। ঠিক সেই রকম আবরণ ভঙ্গানন্তরম স্বয়ং প্রকাশমানম চৈতন্যম ফলচৈতন্য, সেইটাই ফলচৈতন্য। সেইখানে কিন্তু আবার চিত্তবৃত্তি নবে, সেখানে আবার চিত্তবৃত্তির কোনো ফাংশন নেই, কিন্তু জড়ের ক্ষেত্রে আছে, জড় বস্তুর ক্ষেত্রে আছে। বলছেন আবরণ ভঙ্গস্য প্রাগেব জাতত্বেন প্রয়োজনাভাবাৎ, মানে কোনো প্রয়োজন নেই আর, কারণ আবরণটা ছিল সেইটা চলে গেল, কিন্তু সে তো স্বয়ং প্রকাশ, আর তো কোনো চিত্তবৃত্তির ওইটুকুই দরকার ছিল। অন্তঃকরণ বৃত্তির প্রয়োজন ছিল ওই আবরণটাকে সরিয়ে দেওয়া, সেই কাজটা হয়ে গিয়েছে, ফলে আর কোনো ওর দরকার নেই। এইটাই হচ্ছে গিয়ে কথা। তা এখন যে বলছেন, আচ্ছা এখন এই ফলব্যাপ্তি ব্যাপারটা কি, সেইটা আবার ওখানে তো উনি ওই বৃত্তি ব্যাপত্য ব্রহ্মের আছে, সেটা তো আমরা শুভদিনী দেখলাম। বালবোধিনী কার, ওই ফলব্যাপ্তির ব্যাপারটা একটুখানি স্পষ্ট করে বলেছেন। উনি বলছেন যে এই বিষয়ে অভিব্যক্তম চৈতন্যম ফলম, চৈতন্যে চ ন চৈতন্যাভিব্যক্তি বলেছেন। এখন চৈতন্যের অভিব্যক্তি হয় না, এই যে জড়বস্তু দেখতে গেলে আপনার ওই বৃত্তি মানে ওই অন্তঃকরণের যে বৃত্তি, সেই বৃত্তিতে যে চিদাভাস থাকে, সেইটা ওই বাহ্য ঘটপটা দিতে প্রতিভাসিত হয়, প্রতিফলিত হয়, এইটাকেই বলে ফলব্যাপত্য। তখন আপনি সেই ঘটটা আপনার জ্ঞানের বিষয় হলো, ঠিক আছে তো। কিন্তু কিন্তু ওই যে চৈতন্য ব্রহ্ম, সে তো নিজেই চৈতন্য স্বরূপ, তাকে আবার অন্তঃকরণ বৃত্তিতে যে চিদাভাস, সেই চিদাভাস আবার চৈতন্যের উপর পড়বার কোনো দরকার নেই। যেমন একটা প্রদীপ জ্বলছে, সেখানে আবার একটা টর্চ দেওয়ার জ্বাললে যেরকম ওটা ব্যর্থ, ঠিক ওই রকমই আর কি ব্যাপার, কোনো দরকারই নেই। একটা প্রদীপ জ্বলছে, আপনি দেখতেই পাচ্ছেন, সূর্য আকাশে একদম জল করছে, আপনি এটা তাড়াতাড়ি টর্চ এনে একটা জানলেন, কোনো প্রয়োজনই নেই, সেটা কিচ্ছু কাজই নেই, ইউজলেস। ঠিক সেই রকমই আর কি, যে সেখানে আর ওই চৈতন্যের অভিব্যক্তির দরকার হয় না, ফলে এই ফলব্যাপ্তি আর ওখানে হয় না। এবং সেইটাকেই বিদ্বান মনোরঞ্জনীকার আরও স্পষ্ট করে বলে দিয়েছেন। বলছেন বাক্যজনিত ব্রহ্মাত্মাকারা চিত্তবৃত্তি তদ্গতা জ্ঞানমেব বাধতে। এই যে কথাগুলো আমি বলছিলাম, এই যে ব্রহ্মের যে এই বৃত্তি ব্যাপত্য, সেটা আসলে ওই যে শ্রবণের থেকে, মানে ব্রহ্ম বিষয়ক যে কথা আমাদের উপনিষদাদিতে আছে এবং আচার্যরা যা বলছেন সেগুলোর থেকে শুনে ব্রহ্ম বলে কিছু যা আছে, ওই যেমন শরদিন্দু অমনিবাস পড়ে
আপনি ওই সব জায়গা টায়গা কোথাও যাননি, ওগুলো পড়ে সেই সম্বন্ধে যে জানছেন আর কি, সোজা কথা। মানে এটা এক ধরনের পরোক্ষ অনুভূতি, তাই না? ঠিক সেই রকম পড়ে টড়ে যে জানলেন আচার্যের মুখ থেকে শব্দ, মানে শব্দ মানে বাক্য, বাক্য শুনে যে শুনলেন, এইটাই বলছেন বাক্যজনিত ব্রহ্মাত্মাকারা চিত্তবৃত্তি। এই বাক্য থেকে, উপনিষদের বাক্য, আচার্যের বাক্য, এই বাক্য থেকে যে ব্রহ্ম, সেখানেও যে ব্রহ্মের জ্ঞান হয়, সেখানেও অন্তঃকরণটা তদাকারের দ্বারা আকারিত হয়, তাই না? আপনি যখন কথামৃত পড়ছেন, মাস্টারমশাই কি সুন্দর করে বলছেন সে ঘটনা, তখন আপনার মনে হয় না যে এগুলো চোখের সামনে ভাসছে, ঠাকুর যেন বসে আছে। আসলে তো আর আপনি সাক্ষাৎ করছেন না, আপনার পরোক্ষ অনুভূতি হচ্ছে, কিন্তু আপনার অন্তঃকরণটা তদাকারে আকারিত হচ্ছে। এইটাকেই বলছে বৃত্তি ব্যাপত্য। ওই জন্য বলছেন বাক্যজনিত ব্রহ্মাত্মাকারা চিত্তবৃত্তি। এই ব্রহ্ম বিষয়ে যে বাক্য থেকে, উপনিষদ বাক্যাদি থেকে যে হলো যেটা চিত্ত, সেটা কি করলো? তদ্গতা জ্ঞানমেব বাধাতে, সেই সম্বন্ধে যে অজ্ঞান ছিল, যে ব্রহ্ম বলে কিছু নেই, সেই অজ্ঞানটাকেই সে শুধু বাধিত করলো। নতু তৎ প্রকাশ হয়তি, কিন্তু তাকে প্রকাশ করতে পারবে না, কারণ প্রকাশ, ওই যে নতু তৎ প্রকাশ হয়তি মানে কি, ফলব্যাপ্ত করতে পারবে না। ফলব্যাপ্ত করা হচ্ছে ওই অন্তঃকরণটা কী করে, ওর চিত্তবৃত্তিটা, ওর যে চিদাভাস, সেইটা আবার ঘটাদির ক্ষেত্রে কি হয়, যে ওইটাকে আবার ঘটের উপরেও সেটা প্রতিবিম্বিত হয়, ঘটকে প্রকাশিত করে, জড় ঘটকে, কিন্তু এইখানে সেটা আর দরকার হয় না। এইটাই আর কি এখানে বলেছেন। তো এইটাকেই একদম খুব লাস্টে সামারাইজ করে সুন্দর করে বলেছেন। সুন্দর করে বলেছেন মানে যারা শাস্ত্র জানে, এইসব সংস্কৃতটি তো জানা, তাদের কাছে সুন্দর, মানে এক কথায় বলেছেন। আমি সেটা পড়ি, কিন্তু তার অর্থটা আমি অলরেডি বলেই দিয়েছি। ওই একই কথা এটা এইভাবে এখানে বলা রয়েছে, টেকনিক্যাল টার্ম ইউজ করে। মানে দুটো লাইনে উনি স্পষ্ট বলেছেন যে বিশিষ্ট শব্দাদি প্রমাণ বলাৎ তত্তৎ বিষয়াকার ধী সমন্মেষাভিব্যক্তত্বম বৃত্তি ব্যাপত্তম। এর মানে কি না, বিশিষ্ট শব্দাদি প্রমাণ বলাৎ, এই যে শব্দাদি প্রমাণ, শব্দ প্রমাণ, এই যে উপনিষদ টিষদ এবং গুরুদের যে বচন, সেগুলোই হচ্ছে শব্দ প্রমাণ, যার থেকে আপনি ব্রহ্ম বিষয়ে জানতে পারছেন। এই শব্দ প্রমাণ থেকে আপনি তদ্বিষয়ক যে আপনার বুদ্ধি হচ্ছে, মানে অন্তঃকরণটা যে তদ্বিষয় আকারে আকারিত হচ্ছে, ব্রহ্ম আকারে আকারিত হচ্ছে, শাস্ত্র থেকে শব্দাদি প্রমাণ থেকে ব্রহ্ম বিষয়ে শুনলেন, আপনার চিত্তবৃত্তিটা, অন্তঃকরণটা তদাকারে আকারিত হলো। এইটাই হচ্ছে বৃত্তি ব্যাপ্যতা। এবং সেই যে ব্রহ্ম, সেই ওই ব্রহ্মাকারা চিত্তবৃত্তি হলো, তো এই ব্রহ্ম সেই চিত্তবৃত্তির বিষয় হয়ে গেলেন, এইটাকেই বলে বৃত্তি ব্যাপত্য। আর ফলব্যাপত্য কাকে বলে? যেটা নাকি ব্রহ্মেতে সম্ভব নয়, সেটা ঘটপটাদির ক্ষেত্রে সম্ভব। সেটা কি না, বাহ্যেন্দ্রিয় সন্নিকৃষ্টার্থাকার বাহ্যধি পরিণামাবচ্ছিন্ন চিদংশকৃত প্রাকট্যাশ্রয়ত্বম ফলব্যাপত্বম। এটার মানেটা কি হলো না, এটা ব্রহ্মেতে সম্ভব হবে না, অন্যর ক্ষেত্রে সম্ভব হবে। যে কি, যে বাহ্যেন্দ্রিয় সন্নিকৃষ্ট, মানে বাহ্য ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইসবের সঙ্গে কন্ট্যাক্টে আসবে যে বস্তুটা, আসলে পরে এই সেখানেও একটা অন্তঃকরণটা তদাকারের দ্বারা আকারিত হয়, এবং সেইখানে যে চিদংশ মানে আছে, চিদাভাস যেটা আছে, সেইটা ওই বস্তুর উপরে পড়লে পরে তার যে প্রাকট্য হয়, এই প্রাকট্যের আশ্রয় যে বস্তু হয়, ঘটপট, এইগুলো হচ্ছে, এই হওয়াটাকেই বলে ফলব্যাপত্য। সেইটা ওই ঘটপটাদির ক্ষেত্রে সম্ভব, এইটাই ব্রহ্মের ক্ষেত্রে সম্ভব হবে না। ওইটাই ওখানে নিষেধ করেছেন, যৎ মনসা ন মনুতে, যাকে মনের দ্বারা জানা যায় না, এই কথাগুলো বলেছেন। কেন না, ওই বৃত্তি ব্যাপত্বের দ্বারা ব্রহ্ম বিষয়ক অজ্ঞানটা চলে গেল, যে ব্রহ্ম আছে। তারপরে সাধকের শ্রবণ মনন নিদিধ্যাসন যখন হবে, যখন এই সমস্ত অহম টহম, সমস্ত অহম আকারা চিত্তবৃত্তিতে কোনো চিত্ত, অন্তঃকরণটাই পুরো যাবে, কিচ্ছু আর থাকবে না, শুধু ব্রহ্মই থাকলেন। ফলে আর তিনি মানে এখানে তার উপরে আভাস টাভাস কে ফেলবে, অন্তঃকরণটাই তো চলে যাবে, কিছুই থাকবে না। ফলে তিনি ফলব্যাপ্য হতেই পারবেন না। এইটাই আর কি বেদান্তের সিদ্ধান্ত দিয়ে উনি ওই এইখানে তো ফলব্যাপ্যত্বের নিষেধ করলেন, করার পরে বলছেন যে জড় পদার্থের, এই সদানন্দ যোগীন্দ্রই
এইটা বোঝাবার জন্য ওই জড় পদার্থের দৃষ্টান্ত যেটা আমরা আগেই বললাম, টিকাকাররা বলেছেন, কিন্তু মূলে কিন্তু জড় পদার্থের দৃষ্টান্ত দেননি। ওখানে মূলে কি বললেন সদানন্দ যোগীন্দ্র? মূলে বললেন যে ওই ব্রহ্মের বৃত্তি ব্যাপত্ব আছে, সেটা দরকার ব্রহ্ম বিষয়ক অজ্ঞান নাশের জন্য। বিরোধীরা, যারা অদ্বৈত বেদান্ত বিরোধী শাস্ত্রকাররা ব্রহ্ম বলে কিছু নেই বলছেন, মানে অদ্বৈত বেদান্তের যে ব্রহ্মের স্বরূপ, সেই স্বরূপ বিশিষ্ট ব্রহ্ম নেই বলে বলছেন, সেইটা দরকার করবার জন্য বৃত্তিব্যাপত্য দরকার, ফলব্যাপত্য দরকার নেই। তাহলে ফলব্যাপত্য ব্যাপারটা কি, সেটা কার ক্ষেত্রে দরকার? জড়বস্তুর সঙ্গে ব্রহ্মের জ্ঞানের আর জড়বস্তুর জ্ঞানের পার্থক্য কি, সেটা মূলে তো দেখাননি। এটা আমরা আগাম বলেছি, মূলেও খানিকটা সেটা দেখিয়ে, মানে সেটা বলেছেন সদানন্দ যোগীন্দ্র। কী করে বলছেন না, জড় পদার্থাকারাকারিত চিত্তবৃত্তে বিশেষ অস্তি। কিন্তু জড় পদার্থের যে জ্ঞান আমাদের হয়, সেখানেও তো জড় পদার্থাকারাকারিত চিত্তবৃত্তি হয়, কিন্তু সেখানে একটা বিশেষ আছে। ব্রহ্মের থেকে ব্রহ্মাকারে আকারিত চিত্তবৃত্তি আর জড় পদার্থের আকারে আকারিত চিত্তবৃত্তি, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, বিশেষ আছে। কি জি না, তথাহি অয়ং ঘট ইতি ঘটাকারাকারিত চিত্তবৃত্তি অজ্ঞাতম ঘটং বিষয়ীকৃত্য তদ্গতা জ্ঞান নিরসন পুরস্সরম স্বগত চিদাভাসেন জড়ং ঘটমপি ভাসয়তি। ওই একই কথা যেটা বলা হয়েছে, আমরা আগেই বলেছি। সেটা সদানন্দ যোগীন্দ্র বলছেন যে আমাদের যেমন অয়ং ঘটা এই জ্ঞান হয়, একটা ঘট আছে, ঘট আমি চোখ দিয়ে দেখলাম, দেখে আমার একটা জ্ঞান হলো অয়ং ঘটাহা, এটা ঘট। সেখানে কি হয় না, এই যে আকারে আকারিত হয় চিত্তবৃত্তিটা, তাই না? যেমন দর্পণের মতো আকারে আকারিত হলো। তো এই চিত্রবৃত্তিটা কি করলো? দুটো জিনিস করে। অজ্ঞাতম ঘটং বিষয়ীকৃত, অজ্ঞাত ঘটটাকে বিষয়ীকৃত করে। আগে আমি ঘটটাকে জানতাম না, এখন দেখলাম। তার মানে অজ্ঞাত ঘটটাকে বিষয়ীকৃত করলো, তার মানে এটা বৃত্তি ব্যাপ্য করলো, অজ্ঞানটা দূর হলো। তারপরে আরেকটা জিনিস করে, তদ্গতা জ্ঞান নিরস্বর পুরস্সরম, মানে এই যে অজ্ঞাত ঘটকে বিষয়ীকৃত করলো, মানে তদাকারে আকারিত হলো অন্তঃকরণটা, এর দ্বারা কি করলো? তদ্গতা জ্ঞান নিরসন পুরস্সরম, তদ্বিষয়ক যে অজ্ঞান ছিল, যে ঘট বলে কিছু নেই, সেই অজ্ঞানটাকে দূর করলো। কিন্তু সেখানেই থেমে থাকলো না, আরেকটা কাজ করে। কি? স্বগত চিদাভাসেন জড়ং ঘটমপি ভাসয়তি। স্বগত যে চিদাভাস, আসলে অন্তঃকরণটাও তো ব্রহ্মে চৈতন্যে অধ্যস্ত, তাই না? কাজেই যাতে অধ্যস্ত, তার ধর্ম তো এতে আভাসিত হবে, তাই না? তার ধর্ম হতে থাকবে। যেমন একটা রজ্জুতে যদি সর্পের অধ্যাস হয় না, তো কোনো একটা রজ্জু, তার হয়তো মাঝখানটা একটু কাটা, তা সেই রজ্জুতে যদি সর্পের অধ্যাস হয়, সেই সর্পেরও পেটটা কাটা বলে মনে হবে, হবে না? বলে এই সাপ একটা, কিন্তু জানিস তো ওর পেটটা কাটা। তারপরে লাস্টে যখন অজ্ঞানটা দূর হবে, বলে দূর, ওটা তো একটা রজ্জু, বলে সে সাপের পেটটা কাটা মনে হচ্ছিল, আরে রজ্জুটা তো কাটা, ওই জন্যে সাপের পেটটাও কাটা মনে হচ্ছিল। কাজেই চৈতন্যের মধ্যেই তো অন্তঃকরণটা অধ্যস্ত। কাজে চৈতন্য যেমন চৈতন্য স্বরূপ, কি চৈতন্যের একটা আভাস ওই চিত্তবৃত্তির উপরও পড়বে, যে চিত্তবৃত্তিটাও খানিকটা চৈতন্যময় বলে মনে হবে, সেই জন্য চিদাভাস। সেই চিদাভাসের দ্বারা ওই চিদাভাসটা ওই ঘটের উপরে পড়ে, তখন ঘটটা প্রকাশিত হয়। তার মানে এই ঘটের প্রত্যক্ষ যখন আমাদের হয়, জ্ঞান হয় অয়ম ঘট, সেইখানে আমাদের দুটো জিনিস হয়। কি করে না, ওই অন্তঃকরণটা ওই ঘটাকারে আকারিত হয়। যেমন ওই শব্দ থেকে ব্রহ্ম বিষয়ে শুনলাম, ব্রহ্মাকারে অন্তঃকরণটা আকারিত হয়, এখানেও ঠিক সেরকম হয়। ওই দুটো এখানেও হয়। ওটা হচ্ছে বৃত্তি ব্যাপ্যত্ব, ওখানেও ব্রহ্ম বৃত্তি ব্যাপ্য হন, এখানেও ঘটটা বৃত্তি ব্যাপ্য হয়। মানে ওই ঘটাকারে আকারিত হলো অন্তঃকরণ, এই অন্তঃকরণ বৃত্তি, সেই বৃত্তিটা অন্তঃকরণটা ঘটাকারে আকারিত হলো, এই যে অন্তঃকরণের ঘটাকার ও বৃত্তি, এই বৃত্তিটা কি করে না, তদ্গত অজ্ঞান নিরসন পুরস্সরম, সেই ঘটের অজ্ঞানটাকে দূর করে। ঘট বলে যে কিছু নেই, এই বোধটা আমার চলে যায়। ওখানেও তাই হয়, ব্রহ্ম বলে যে কিছু নেই, এই অজ্ঞানটা দূর হয়। কিন্তু তারপরে এই অন্তঃকরণটা কি করে, অন্তঃকরণ বৃত্তি স্বগত চিদাভাসেন জড়ং ঘটমপি ভাসয়তি, এই স্বগত যে চিদাভাস, সেটার দ্বারা জড় ঘটটাকে প্রকাশিত করে। এই অংশটা ব্রহ্মের জ্ঞানের ক্ষেত্রে অ্যাবসেন্ট। ব্রহ্মেতে ওই অন্তঃকরণ বৃত্তিটা
ব্রহ্মাকারা চিত্তবৃত্তি, সেটা শুধু ব্রহ্মের অজ্ঞানটা দূর করে গেল, কিন্তু ব্রহ্মকে আর প্রকাশিত করবার তার কোনো দরকার হয় না। কারণ ব্রহ্মর যে জ্ঞান, সেই জ্ঞানটা যখন মানে সেটা আগে থেকেই আছে, নতুন করে সেটা আর উৎপাদ্য হয় না, তখন অন্তঃকরণের কোনো দরকারই থাকে না। ওই জ্ঞান তো আগে থেকেই আছে, কিন্তু ঘটের জ্ঞানটা তো নতুন করে হলো। এইটাকে বলে ফলব্যাপ্যত্ব। যেই বৃত্তিব্যাপ্যত্ব এবং ফলব্যাপ্যত্ব জড়বস্তুর জ্ঞানের ক্ষেত্রে এই দুটোই হয়, কিন্তু ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে ওই বৃত্তিব্যাপ্যত্বই শুধু থাকে, ফলব্যাপ্যত্ব থাকে না। এইটাই এখানে বলেছেন। তদুক্তং বলে উনি একটা মানে ওই পঞ্চদশী থেকেই মানে একটা জিনিস মানে যেটা আর কি ওই জড়বস্তুর জ্ঞানের ক্ষেত্রে হয় সেটা তুলে কিছু ব্যাখ্যা করেছেন। তদুক্তং বুদ্ধি তৎস্থ চিদাভাসৌ দাবপি ব্যাপ্নুত ঘটম তত্রাজ্ঞানম ধ্যানস্যেদ আভাসেন ঘটস্ফুরেত। এরপরে আর একটা কিছু অংশ আছে, এই তদুক্তম থেকে এটা আগামী দিনে আমরা আলোচনা করব। ফলে এই অংশটা আবার আগের দিনে একটু ভূমিকা করে আমরা এগিয়ে যাব। আজকে এই পর্যন্তই থাকলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যং তং রামকৃষ্ণম শিরসা নমামি।